শ্যামাঙ্গিনী, তোমার এই রণমূর্তির কারণ কি? মাইশা লাঠি দিয়ে ফ্লোরে এবার বাড়ি দিল। তুমি কেন এসেছো? তুমি না আমার দেখতে চাও না? ঢুকবে না ঘরে একদম। ঈশাদ হাত উপরে তুলে বলল, বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই, সব দোষ তোমার চুলের। তোমার কালকে অনেক খারাপ লাগছিল রাতে, ভাবলাম তোমাকে কিছুদিন রেস্ট নিতে দেওয়া উচিত, কিন্তু যখন তোমার চুলের পানিগুলো পড়ছিল তখন নিজেকে সামলানো মুশকিল হয়ে যাচ্ছিল। আমি যদি জানতাম তোমার চুলের পানির কারণে তোমার রূপ এত স্নিগ্ধ হবে, তাহলে বাসরটা রাতে না করে সকালেই করতাম। মাইশার ইচ্ছা করলো হাতের লাঠিটা দিয়ে ঈশাদের মাথায় বাড়ি দিয়ে ওকে অজ্ঞান করিয়ে দিতে। কি নির্লজ্জের মতন কথা! তবে কি বিবাহিত সব পুরুষরা বিয়ের পর এরকম নির্লজ্জ হয়ে যায়? তোমার মুখে কিচ্ছু বাজে না, তাই না? ঈশাদ বুঝলো বউ শান্ত হয়েছে, এটাই সুযোগ বউকে বশ করার। ঈশাদ কাল বিলম্ব না করে দ্রুত মাইশার কাছে গিয়েও শাড়ির ফাঁকে হাত ঢুকিয়ে দিল। ঈশাদের শীতল হাতের স্পর্শ পেয়ে মাইশা কেঁপে উঠল, হাত থেকে লাঠিটা পড়ে গেল। ঈশাদ দ্রুত মাইশাকে কোলে নিয়ে শুয়ে দিল, কপালে চুমু দিয়ে বলল, রাগ করে না শ্যামরঙ্গিনী, ভালোবাসি তো তোমাকে, কষ্ট কিভাবে দিই বলো? এখন ঘুমাও, রাত হয়ে গিয়েছে। মাইশা চোখ নামিয়ে আস্তে বলল, তুমি ঘুমাবে না? ঈশাদ কিছু বলবে তার আগেই ওর ফোন বেজে উঠল। ফোন ধরতেই ঈশাদ চট জলদি বিছানা থেকে উঠে ফোনে আসছি বলে মাইশাকে কিছু না বলেই বাইরে চলে গেল। মাইশা উঠে কিছু জিজ্ঞাসা করবে তার আগেই ঈশাদ একবার দরজায় উকি দিয়ে বলল, তুমি ঘুমিয়ে পড়ো, কালকে সকালে দেখা হচ্ছে, আমি বাংলোতে যাচ্ছি কাজে। তারপর আর মাইশা কোনো প্রশ্ন করার সুযোগ পেল না। ঈশাদ বেরিয়ে গেল। মাইশা অগত্যা শুয়ে পড়ল। এখনো ভালোবাসো নাকি ওয়াহিদকে? সুরাজের আচমকা এমন কথাই চমকালো ভাবনা। আজকে তাকে সুরাজ ডেকেছে সকালে একটা ক্যাফেতে, কি কি বিয়ের জন্য কেনা লাগবে সেটা জানার জন্য। সেসব কথাই হচ্ছিল তাদের মাঝে। হুট করেই সুরাজ তাকে এই প্রশ্ন করে বসলো। ভাবনা বলল, ভরসা রাখো, আমি ঠকবাজ নই। যদি আমার মনে অন্য কেউ থাকতো তবে তোমার ব্যাপারে এগিয়ে যেতাম না আমি। সুরাজ স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে বুঝেছিল গতকালই যে ভাবনার মনে ওয়াহিদ নেই, কারণ ওয়াহিদ ভাবনার কাছে আসতে চাইলে ভাবনা সরে যায়। ভালোবাসা মনে থাকলে নিশ্চয়ই সরে যেত না। ইস, আমাদের যে বিয়ে কবে হবে? ভাবনা হাসলো। হবে তো, আমার 4th ইয়ার শেষ হলেই হবে। সৌরাজের মাথায় হাত। এত অপেক্ষা? ভাবনা হাসলো। ওর মা বাবা সিদ্ধান্ত নিয়েছে সামনের মাসেই ওদের বিয়ে দেওয়ার, কিন্তু সৌরাজের সাথে একটু মজা করবে বলে এমনটা করেছে। যদি দেরি হতো তবে আজকে সৌরাজের এক ডাকে বিয়ের শপিং এর কথা বলতে আসতো না সে। সবুরে মেয়া ফলে মশাই, সৌরাজ বলল। আচ্ছা, তুমি এক কথা রাজি হলে কিভাবে? তোমার মনে কিছু ছিল নাকি? ভাবনা হাসলো। হয়তো ছিল, জানি না। সৌরাজ হাসলো। কথা শেষে ভাবনাকে নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। সকালে উঠেই ঈশাদকে পাশে পাবে ভেবেছিল মাইশা, কিন্তু না, কোথাও নেই ও। মাইশা ফোন দিচ্ছে কিন্তু ফোনও বন্ধ। আশ্চর্য, কোনো বিপদ হলো না তো? কালকে অত রাতে তাড়াহুড়ো করে চলে গেল, বিপদে পড়াটা তো স্বাভাবিক। মাইশা আর কোনো কিছু না ভেবে দ্রুত গাড়ি নিয়ে রওনা দেয় ঈশাদের বাংলোর উদ্দেশ্যে। ঈশাদের বাংলোও চিনে, যদি কোনো ভুল করে তবে ড্রাইভারটা আছেই সাথে। কিছুক্ষণ পরই মাইশা পৌঁছে গেল ঈশাদের বাংলোতে। আজব, আজকে কোনো দারোয়ানও নেই এখানে। কোথায় গেল সব? এত নিস্তব্ধ লাগছে কেন বাংলোটা? মাইশা দ্রুত ঘরে ঢুকে উপরে যেতে নেবে তার আগেই নিজের ঘরে কারো চলন বলনের শব্দ শুনতে পেল। শব্দ শুনে সেদিকে গেল মাইশা। একটা রুমে কিছু মানুষ দেখা যাচ্ছে, দরজাটা হালকা খোলা আছে। মাইশা উকি দিয়ে মানুষগুলোকে দেখার চেষ্টা করলো। বুঝতে পারলো বসে থাকা লোকটা ঈশাদ, কিন্তু তার পাশেও আরেকজন আছে। লোকটি মুখটা অন্যদিকে করতেই মাইশা বুঝলো ছেলেটা তাইজিন। কিন্তু তাইজিন আর ঈশাদ একসাথে কেন? কি করছে ওরা এখানে? ঈশাদ হুঙ্কার দিয়ে সেই সময় বলল, সারা রাত অনেক খাটিয়েছিস, তোর সাহস কি করে হলো আমার লোকদের থেকে পালিয়ে যাওয়ার? ভালো মতো নাম ছিল, স্বচ্ছ হলো না, তাই না? মাইশা একটু সরে সামনে দেখার চেষ্টা করলো। হ্যাঁ, ঈশাদের সামনে একটা লোক চেয়ারে বাঁধা অবস্থায় পড়ে আছে, কিন্তু কে এই লোক আর এইভাবে বাঁধা কেন? ঈশাদ আবার চিৎকার দিয়ে উঠলে লোকটির সাথে সাথে মাইশাও চমকায়। ঈশাদের এমন রাগী রূপ কখনো দেখেনি সে। কি এমন করেছে এই লোকটা যে এইভাবে ওকে বেঁধে রেখেছে ওরা? লোকটি ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বলল, বিশ্বাস করুন স্যার, আমি কিছু জানি না। ওই উদ্দিন বলে লোকটি আমাকে টাকা দিল অনেকগুলো, তারপর বলল বিনিময়ে আমার আইডি কার্ড দিতে। উনি নাকি আমার বাসা কাছে এসে আমাকে দিয়ে দিবে, কিন্তু ওই যেই গেল আর আসলো না।
তাইজিন বলল, এই জন্য তো তোকে ধরা আমাদের জন্য এত সহজ হয়েছে। স্যার, আপনার ধারণা একদম ঠিক। আমরা গতকাল সব স্টাফদের বাসায় গিয়ে আইডি চেক করি, আর সেই সময় এই লোকটা ধরা পড়ে। মাইশা অবাক হলো। স্যার, কে স্যার? তাইজিন তো ইরশাদকে ভাইয়া বলে, তাহলে কি তাইজিনই ইরশাদের অ্যাসিস্ট্যান্ট? ইরশাদ ধমকে আবার বলল। লোকটি কান্না করতে করতে বলল, স্যার আমি সত্যি জানি না। ইরশাদ বাঁকা হাসলো। তাইজিনকে ইশারা করতেই ও দুটো গরম লোহার শিক নিয়ে আসলো। ইরশাদ বলল, যখন জানিস না তখন তোকে আর প্রয়োজন নেই, মর এবার। লোকটিকে আর্তনাদ করার সুযোগও দিল না ইরশাদ। নিষ্ঠুরভাবে ওর দুটো চোখে দুটো লোহার শিক ঢুকিয়ে দিল। ধমকানো পর্যন্ত ঠিক ছিল, কিন্তু চোখের ভিতরে এভাবে লোহার ঢুকিয়ে দেওয়াটা সহ্য হলো না তার। চিৎকার করে না বলে লুটিয়ে পড়ল মাটিতে। মাইশার গলার শব্দে লোকটিকে অন্য লোকদের হাতে ছেড়ে দিয়ে এসে দ্রুত ঘর থেকে বের হয় ইরশাদ আর তাইজিন। মাইশাকে পড়ে থাকতে দেখে দ্রুত ওকে কোলে নিতল ইরশাদ। চলে গেল উপরের ঘরে। পিছু পিছু চিন্তিত তাইজিন ছুটে চলল। মাইশাকে বিছানায় শুয়ে দিতেই তাইজিন বলল, মাইশা কি তবে কিছু? ইরশাদ বলল, হয়তো আজকে দারোয়ান নেই দেখে আমরা ওর ঢোকার খবরটা পাইনি। তাইজিন ঢোক গিলে বলল, এখন তাহলে কি করার? ইরশাদ কিছু বলল না। মাইশার মুখে পানি ছিটিয়ে ওকে ডাকতে লাগলো। আগে মাইশা কীরকম রিয়্যাক্ট করে সেটা দেখা জরুরি। মাইশা মিটমিট করে চোখ খুলে তাকাতে ইরশাদ তাইজিনকে ইশারায় বাইরে যেতে বলল। তাইজিনের মন চাইছিল থাকতে, কিন্তু স্যারের নির্দেশ মানবে বিধায় আর থাকলো না। মাইশা চোখ মেলে ইরশাদকে তার দিকে খানিকটা ঝুঁকে থাকতে দেখে আটকে উঠে দ্রুত পিছিয়ে যেতে থাকে ইরশাদের থেকে। ইরশাদ ধরতে আসলেও দূরে সরে যায়। ইরশাদ মাইশার কাছে এগিয়ে গিয়ে ওর দুই হাত ধরে বলে, কেন কেন এমন করছো মাইশা? যেই চোখে ভালোবাসা আমি দেখতে চাই সেই চোখে ঘৃণা বা ভয় দেখলে সেটা আমাকে পীড়া দেয় মারাত্মক। মাইশা চোখ নামিয়ে নিল, উত্তর দিল না। মাইশা, আমি জানি তুমি আমার উপর রেগে আছো। সব চেনা মানুষের অচেনা রূপ দেখতে দেখতে আমার উপর রাগ হওয়াটা স্বাভাবিক, কিন্তু আমি এরকম হয়েছি শুধু তোমার জন্য। সাধারণ মানুষ হয়ে আমি কখনোই আমার বাবার রহস্য উদ্ঘাটন করতে পারতাম না, সম্ভব হতো না সেটা। বিশ্বাস করো, আমি কোনো মাফিয়া নই। শুধু তোমার দিকে যে চোখ তুলে তাকাবে, তোমার সাথে যে অন্যায় করবে তাকে আমি ছাড়বো না, কিছুতেই না। তার মৃত্যু এমন ভয়ানক হবে। মাইশা ইরশাদের দুই হাত ছাড়িয়ে হাঁটু দুটো একত্র করে মাথা নামিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। ইরশাদ দীর্ঘ নিঃশ্বাস ফেলে মাইশার পাশ থেকে সরে গেল। বুঝলো তার এখন এই ঘরে থাকাটা অনুচিত হবে। ইরশাদ ঘর ছেড়ে যাওয়ার আগে বলল, তুমি ঘৃণা করো আর যাই করো, থাকতে তোমার আমার সাথেই হবে। তোমার জন্য এত কিছু করেছি, নিশ্চয়ই তোমাকে ছাড়ার জন্য নয়। ইরশাদ বেরিয়ে গেল। মাইশা অন্য পাশে তাকিয়ে দু ফোঁটা চোখের পানি ফেলল, বলল, চেনা মানুষগুলোর অচেনা রূপ দেখতে দেখতে আমি টায়ার্ড, সত্যি ভীষণ টায়ার্ড আমি। ইরশাদ বের হতেই কিছুক্ষণ পর একজন মাস্ক পরা লোক একটা খাবারের ট্রে নিয়ে ঘরে ঢুকলো। মাইশা বুঝলো ঘরে কেউ এসেছে, কিন্তু কিছু বলল না। লোকটি বলল, ম্যাডাম, স্যার পাঠিয়েছেন, খেয়ে নিন কিছু। মাইশা বলল, লাগবে না, নিয়ে যাও। লোকটি করুণ কণ্ঠে বলল, ম্যাডাম, আপনি না খেলে স্যার আমার চাকরিটা নিয়ে নেবে। অনেক কষ্টে সংসার চালাই ম্যাডাম, দয়া করে স্যারকে রাগিয়ে দেবেন না। মাইশা বিরক্ত হলো, বলল, রেখে যাও। লোকটি রাখলো না, বলল, স্যার বলেছেন আপনাকে খাইয়ে একেবারে 8 প্লেট নিয়ে ওনার কাছে যেতে। মাইশা বাধ্য হয়ে খাবারের ট্রেটা হাতে নিল। একটা টোস্ট মুখে নিল, একটা সিদ্ধ ডিম খেলো। বাকি টোস্টটা লোকটির হাতে ধরিয়ে বলল, খাবার নষ্ট করতে নেই তাই খেলাম। ডিমটা নষ্ট হয়ে যেত যদি রেখে দিতাম, তাই পুরোটা খেলাম। টোস্টগুলো বেশি নাড়ি নেই, দেখো তো। এগুলো ফেলো না, তোমার স্যারকে দিও, উনি খেয়ে নেবেন। লোকটি ট্রেটা নিয়ে কিছু বলল না। মাইশা বিছানা থেকে উঠতে যাবে, তার আগেই তার মাথা ঘুরে গেল। চিৎকার করার সুযোগও পেল না, তার আগেই মাথা ঘুরে পড়ে গেল। ওর সামনে ট্রে নিয়ে দাঁড়িয়ে থাকা লোকটি বাঁকা হাসলো। মাথায় হাত দিয়ে ধীরে ধীরে বিছানায় উঠে বসলো মাইশা। চারপাশে ভালোভাবে তাকিয়ে দেখে বোঝার চেষ্টা করলো জায়গাটা কোথায়। না, এইটা তো বাংলো না। ইরশাদ কি তবে মাইশাকে অন্য কোথায় নিচ্ছে? কিন্তু কেন? ইরশাদ কি কোনোভাবে ভেবেছে মাইশা ওকে রেখে পালিয়ে যাবে? না, ইরশাদের সাথে কথা বলতে হবে। মাইশা বিছানা থেকে নামতে যাবে, সে সময় ওর মাথা ঝিম মেরে উঠল। মাথা চেপে ধরে বসে পড়লো আবার।
মনে হচ্ছে তাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। তবে কি তখনকার সেই খাবারে ঘুমের ওষুধ ছিল? কিন্তু ঈশাত ওকে ঘুমের ওষুধ কেন দিবে? সেই সময় দরজা ঠেলে কেউ একজন আসলো। মাইশা ভাবলো হয়তো ঈশাত, কিন্তু দরজা ঠেলে উদিতকে রিভলভার হাতে নিয়ে ঠুকতে দেখে ভয়ে গুটিয়ে যায়। তার মানে উদিত তাকে নিয়ে এসেছে। আগেরবার না হয় ওর বন্ধু মহল বাঁচিয়েছিল, এবার কি হবে? ওরা তো জানেও না মাইশা কোথায় আছে, এমনকি ঈশাতও তো কিছু করতে পারবে না। উদিত বাঁকা হেসে মাইশার কাছে এসেছে, রিভলভার দিয়ে নিজের কপালে স্লাইড করতে করতে বলল। কেমন আছিস মাইশু? মাইশা উত্তর দেয় না, নিজেকে আরেকটু পিছিয়ে নেয়। পিছিয়ে গিয়ে কি হবে বলতো? জানিস জানিস তো উদিত যখন কিছু ভাবে করবে তাহলে সেটা সে করেই ছাড়ে। যেমন আমি ভেবেছি তোকে নিজের করব। মাইশা বলল, আমি শুধু তোর জেদ উদিত, আমি তোর ভালোবাসা না। তুই জিততে চাইছিস, ঈশাদের কাছ থেকে জিততে চাস তুই। উদিত জোরে হাসতে লাগলো, বলল। তুই যেটা মনে করবি সেইটাই, এবার চল তো। মাইশা বলল, আমি কোথাও যাব না তোর সাথে। তোর সাহস কি করে হয় ছদ্মবেশে ঈশাদের বাংলোতে গিয়ে আমায় নিয়ে আসার? আর তুই জানলি কি করে আমি ওখানে আছি? উদিত গিয়ে মাইশার পাশে বসলো। মাইশা দূরে সরে গেল। উদিত হেসে মাইশাকে টেনে নিজের কাছে নিয়ে আসলো। মাইশা ছাড়ানোর চেষ্টা করলে ওকে আরো শক্ত করে ধরে নিল, বলল। কালকে পালিয়ে গিয়েছি আমি, সবার আগে তোর কাছেই গিয়েছি। রাতে গিয়ে দেখি ইশরাত কোথাও একটা বেরিয়ে যাচ্ছে। ভাবলাম এই সুযোগে তোকে কাছে পাওয়ার, কিন্তু দুর্ভাগ্যবশত ও এত সিকিউরিটি রেখে গেছে যে আমি সুযোগই পেলাম না। সে যাই হোক, অপেক্ষা করতে লাগলাম। আর অপেক্ষার ফলস্বরূপ তুই বেরিয়ে এলি একা। ইশরাতের বাংলোতে যেহেতু দারোয়ান ছিল না, তাই আমার বেশি অসুবিধা হয়নি এখানে ছদ্মবেশে আসতে। মাইশা উদিতের হাত নিজের সর্বশক্তি দিয়ে ছাড়িয়ে ওকে একটা থাপ্পড় দিল, বলল। ভালোবাসা ভালো উদিত, কিন্তু অতিরিক্ত ভালোবাসা ভালো না। উদিত গালে হাত দিয়ে হাসলো। কিন্তু আমার ভালোবাসার পরিমাণ তো অতিরিক্ত ভালোবাসা কেউ ছাড়িয়ে গেছে, যাকে বলে সীমাহীন ভালোবাসা। আচ্ছা এবার চল। মাইশা রেগে বলল। বললাম না আমি যাব না। উদিত মাইশার হাত ধরে টানতে টানতে ওকে নিচে নিয়ে আসলো। মাইশা নিচে এসে দেখলো একজন কাজী বসে আছে। কি করতে চাইছিস তুই? উদিত বলল। বিয়ে। মাইশাকে জোর করে নিজের পাশে বসিয়ে কাজীকে বিয়ে পড়ানো শুরু করতে বলল উদিত। মাইশা বারবার বলছে সে বিবাহিত, কিন্তু কাজীর কাছে কোনো উপায় নেই। তার কপালেও রিভলভার ঠেকানো। মাইশাকে কবুল বলতে বলা হলে মাইশা 2 হাত দিয়ে নিজের মুখ ঢেকে রাখে, অর্থাৎ সে বলবে না। উদিত মাইশার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, যদি কবুল না বলিস তবে তোর অনিষ্ট শর্তে অবিবাহিত হয়েই তোর সাথে বাসর করব। মাইশার ঘৃণা হচ্ছে, তীব্র ঘৃণা। এই উদিত কি সেই উদিত? আদৌ উদিত কোনোদিন কি ভালো ছিল, নাকি সবটাই নাটক ছিল? মাইশা মুখ থেকে হাত সরায় না। উদিত মাইশার গালে স্লাইড করতে করতে বলে, তুই যখন তাই চাস তবে সেটাই হোক। মাইশাকে নিজের কোলে তুলে নেয় উদিত। মাইশা হাত পা গুটিয়েও নিজেকে ছাড়াতে ব্যর্থ হয়। উদিত একটা ঘরে গিয়ে মাইশাকে ছুঁড়ে ফেলে, হামলে পড়ে ওর উপর। নিজের মুখটা মাইশার ঠোঁটের কাছে নেয়। মাইশা হাত দিয়ে ঢাকা দিয়ে রাখলে মাইশার হাত দুটো নিজের হাত দিয়ে বিছানার সাথে চেপে ধরে উদিত। তবে কি শেষ রক্ষা হলো না? অপবিত্র হয়ে যাবে আজকে মাইশা। সেই সময় দরজায় জোরে ধাক্কা দিয়ে ঘরে ঢুকে ঈশাত। মাইশা ঈশাতকে আসতে দেখে স্বস্তি নিঃশ্বাস ফেলে। উদিত মাইশার উপর থেকে সরে এসে নিজের রিভলভার খুঁজতে লাগে। তার আগেই ঈশাদের এক গাদা লোক এসে উদিতকে ধরে নিয়ে যায়। উদিত যাওয়ার আগে মাইশার দিকে তাকিয়ে বলে, এইবার যাচ্ছি তো কি হয়েছে, আমি আবার আসবো। তুই তো আমার হৃদয় মাইশা, হৃদয়কে শরীর থেকে দূরে রাখবি কিভাবে বল? মাইশা অন্য পাশে নিজের মুখ ঘুরিয়ে নেয়। এই ছেলেটার জন্য ওর মনে মায়া হচ্ছিল। ছি, ও যদি সত্যি ভালো ছেলে হতো, মাইশাকে সত্যি ভালোবাসতো, তবে আজকে মাইশার উপর জোর খাটাতে পারতো না। ঈশাদ দ্রুত এসে মাইশার হাত জোরে চেপে ধরে ওকে ছুটিয়ে নিয়ে যায় নিজের সাথে। মাইশাকে গাড়িতে বসিয়ে নিজে উঠে বসে বাংলোতে গাড়িটা নিয়ে যেতে বলে। মাইশা চুপ করে আছে। সে জানে ঈশাদ রেগে আছে, এখন কিছু বললে হয়তো সে শুনবে না। ঈশাদ বাংলোতে নিয়ে মাইশাকে সেই রুমে নিয়ে আসে। দরজা লাগিয়ে মাইশাকে বিছানায় ফেলে বলে, এবার বুঝলে আমি কেন এরকম জঘন্য মানুষদের মেরে ফেলি, যারা মেয়েদের সাথে এরকম জুলুম করে আর সেটাকে ভালোবাসা নাম দেয়? তারা পুরুষ নয়, কাপুরুষ। আর এই কাপুরুষদের মরে যাওয়াই উচিত। কিন্তু তুমি তো মহান মানুষ, তোমার কাছে মানুষ ভালো হোক বা খারাপ তাদেরকে ছেড়ে দেওয়া উচিত। মহৎ মনের মেয়ে তুমি। বলে নিজের হাতে থাকা ফোনটা ছুঁড়ে ফেললো বিছানায়। নিজের চুলগুলো আঁকড়ে ধরে রাগকে সংবরণ করার চেষ্টা করলো। মাইশা বলল, কে বলেছে আমি দোষীদের ছেড়ে দিতে চাই? তুমি যা করেছো ঠিক করেছো।
ঈশাদ অবাক হলো, মাইশার দিকে তাকিয়ে বলল। তাহলে তখন তুমি যে ভয় পাচ্ছিলে? মাইশা হাসলো। হুট করে তোমার রাগী চেহারা আর ওইরকম বিভৎস খুন দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। আর খারাপ লাগছিল কারণ তুমি আমার কাছে নিজের এই অচেনা রূপটা লুকিয়ে রেখেছিলে। আসলে কি বলতো, সবার পরিবর্তনগুলো দেখতে দেখতে না আমি সত্যিই টায়ার্ড, তাই একটু অভিমান হয়েছিল, আর কিছুই না। কিন্তু তুমি আমায় বাঁচিয়ে নিয়ে এসেছো দেখে অভিমানটা আর নেই। ঈশাদ বলল। আমি সত্যি ভাবিনি তুমি সবটা এত ইজিলি মেনে নেবে, সেই জন্যই বলিনি। মাইশা মুচকি হেসে বলল। অন্য কেউ হলে হয়তো মানতো না, কিন্তু জীবনে এত কিছু দেখেছি, আর এমনিতেও দেশের আইন ব্যবস্থার উপর ভরসা মানে যাবজ্জীবন নইলে ফাঁসি। খুব ইজি ব্যাপার, ভাবলাম তোমার কাজটাই ভালো। যদিও আগে জানতাম না লিপিকে যে ধর্ষণ করেছে তাদের পুলিশের কাছে না দিয়ে তোমার কাছে দিয়ে দিতাম, তাহলে বুঝে যেত তাহলে মৃত্যু কাকে বলে। আচ্ছা এবার বলো তো, তাইজিন তোমার কাছে কেন? ঈশাদ মুচকি হেসে বলল। ও আমার অ্যাসিস্ট্যান্ট, তোমাকে ওই ভার্সিটিতে দেখে ওকে আমি ওখানে ঢুকিয়ে দিই তোমার উপর নজর রাখার জন্য। ও অনেকটা সায়নের মতো, আমার ভাই। মূলত এই কারণেই তাইজিন তোমার কাছে থাকতো বেশি। ওর ফ্যামিলির লোকেরাও অবশ্য জানে না ও এমন ভয়ানক মানুষের অ্যাসিস্ট্যান্ট। আসলে তাইজিনের বাবার একবার রক্তের প্রয়োজন ছিল, আমিও হাসপাতালে গিয়েছিলাম আমার একজন ফ্রেন্ডের সাথে দেখা করতে। তখন ওকে কাঁদতে দেখি, সব কিছু শুনে আমি রক্ত দিই, আর তখন থেকে ও অপেক্ষা করছে কিভাবে আমার ঋণ শোধ করবে। আর তখন আমার বিশ্বস্ত কাউকে দরকার ছিল যে তোমার খবর আমাকে দেবে। ভাগ্য করে পেয়েও গেলাম। উদিতের কথাটাও ও আমাকে জানিয়েছিল। তখন আমি খোঁজ নেই উদিতের ব্যাপারে, আর তখন ওর অতীত জানতে পারি, কিন্তু ভাবতে পারিনি এতটা ভয়ানক হবে। বুঝতে পারলে হয়তো তোমাকে এতবার কিডন্যাপ হতে হতো না। বলে ঈশাদ মাইশাকে জড়িয়ে ধরল। মাইশা বলল। অনেক হয়েছে, এবার বাসায় চলো, সবাই বোধহয় চিন্তা করছে। ঈশাদ মাইশার কপালে চুমু দিয়ে বলল। ধীরে সুস্থে গেলেও সমস্যা নেই, বাসায় সবাই জানে আমরা একসাথে আছি। ঈশাদ মাইশাকে জড়িয়ে রেখে দিল। মাইশা বলল। সে ঠিক আছে, কিন্তু তবুও বাসায় যাওয়া উচিত আমাদের। ঈশাদ মাইশাকে ছেড়ে বলল। কি আর করার। ঈশাদ নিজের ফোনটা বিছানা থেকে তুলতে গিয়ে দেখলো বাসা থেকে 30টা কল, সব সায়নের। ভয় পেল সে। মাইশাকে জানাতেই সে ওদের ফোন দিতে বলল। একবার রিং হতেই সায়ন ফোন ধরলো। ভাইয়া তোরা কোথায়? তাড়াতাড়ি ল্যাব অ্যান্ড হাসপাতালে আয়। সীমান্ত ভাই অ্যাক্সিডেন্ট করেছে, মারাত্মক অ্যাক্সিডেন্ট। মাইশা ফোন বাসায় ছিল, এইখানে ওয়াহিদ ফোন দিয়ে জানিয়েছে। আমি, ওয়াহিদ, আনাইশা, মাহবুনা সবাই এইখানে আছি, তোরা আয়। ঈশাদ তাড়াতাড়ি ফোন কেটে মাইশাকে নিয়ে রওনা দিল হাসপাতালের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে হাসপাতালে পৌঁছে রিসেপশনে খবর নিয়ে ওরা পৌঁছে গেল আইসিইউ এর কাছে। গিয়ে দেখলো আনাইশা চুপ করে বসে আছে এক পাশে, তার সাথে আছে সিনহা, সীমানা, সীমান্তের মা আর বাবা, সাথে সায়ন, ভাবনা আর ওয়াহিদ তো আছেই। মাইশা আগে আনাইশার কাছে গেল। আনাইশা মাইশাকে জড়িয়ে ধরে ঝরঝর করে কেঁদে দিল আর বলতে লাগলো। আমি কেন ওকে ওদের পিকনিকের অনুষ্ঠান যেতে দিলাম মাইশু? যদি যেতে না দিতাম তাহলে ও সুস্থ হয়ে আমাদের সাথেই থাকতো। ভাবনা আনাইশাকে বলল। আনাইশা কাঁদতে কাঁদতে বলল। ও বলেছিল আমার সাথে একসাথে বুড়ো হতে চায়, তবে কি ওর ইচ্ছা আল্লাহ পূরণ করবে না? সেই সময় আইসিইউ থেকে বেরিয়ে এলো ডক্টর। আনাইশা ছুটে গেল সেখানে, জিজ্ঞাসা করলো। আমার স্বামী কেমন আছে ডক্টর? নিজের কোলে ছোট একটা 6 বছর বয়সী ছেলেকে নিয়ে ঈশাদ মাইশার পিছু পিছু ঘুরছে। মাইশা বিরক্ত হচ্ছে। এই বাপ বেটা কালকে থেকে ওই একটা বিষয় নিয়ে ওকে বিরক্ত করে যাচ্ছে। সমস্যা কি তোমার রাফি? মাথার উপর উঠে নাচছো কেন এইভাবে? ঈশাদ ইয়াশকে কোল থেকে নামিয়ে দিল। মাইশার কাছে এসে বলল। সামনের বছর আজকের দিনটা আরেকজনকে নিয়ে সেলিব্রেট করতে চাই। মাইশা কাপড় গোছাতে গোছাতে বলল। বোকার মতো কেন কথা বলছো তুমি? কিছুদিন পর তো সায়নের ঘরে একটা কিছু আসবে নাকি? এখন এমন করলে হবে? একসাথে এত বাচ্চা সামলানো যাবে না তো। ইয়াশ বিছানায় উঠে বসে মায়ের হাতের কাপড়টা টেনে নিয়ে বলল। আমার বোন চাই, ওটা তো ভাই হবে, আমার একটা বোন চাই। মাইশা বলল। তোকে এসব কে শেখায়? ইয়াশ বেশ গর্ব নিয়ে বলল। আমি ছাড়া আর কে শেখাবে? আমি আরো অনেক কিছু পারি, দেখবে। ইয়াশ বেটা, গো টু ইওর চাচ্ছু। ইয়াশ কথা না বলে ছুটে চলে গেল সায়নের ঘরে। বাসায় তো আর কেউ নেই। ঈশাদের বাবার
ফাঁসি হওয়ার পর ইরশাদের মা আর বেশি দিন বাঁচেনি, অসুস্থ হয়ে উনিও মারা যান। এই সংসারটা তখন থেকে মাইশা একা সামলায়। তবে সৃজনী আর সায়নের বিয়ের পর বেশ ভালোই সময় কাটছে দুই বোনের। ভাবনার বিয়ের পর সৃজনী ওই বাসায় গিয়েই থাকতো। একা একা মাইশার ভালো লাগতো না, কিন্তু এখন বেশ খুশি সে। দরজা লাগাচ্ছ কেন? ভালো লাগছে না কিন্তু, এখন বিরক্ত করো না একদম। রিশাদ মাইশার দিকে এগিয়ে আস্তে আস্তে বলল। বিরক্ত করছি না তো, আদর করছি। মাইশাকে বিছানায় শুয়ে নিজেও মাইশার উপরে পড়ে গেল ইরশাদ। নিজের ফোলা পেট নিয়ে বসে আছে সৃজনী। আর কিছুদিন পর তার ডেলিভারি ডেট। খুশি ধরে না আর তার। ইয়াসের মতন তার ঘরেও একটা ছোট ছেলে আসবে, ভাবতেই অবাক লাগছে তার। এইদিকে সায়ন যে আইসক্রিম নিতে গিয়েছে তো গিয়েছেই, এখনো নেই। ইয়াস শেষে সৃজনীর পাশে বসলো। সৃজনী মুচকে হাসলো। ছেলেটা সত্যি ভীষণ শান্ত। মাঝে মাঝে একটু মায়ের সাথে দুষ্টামি করে, কিন্তু বাইরের মানুষদের বেশি একটা জ্বালায় না বা বিরক্ত করে না। এইভাবে চুপ করে বসে থাকে। সৃজনী 2 হাত দিয়ে ইয়াসকে টেনে নিজের কাছে বসালো। বলল, কি হয়েছে ইয়াশ বাবার? মা বকেছে? ইয়াস মাথা নাড়িয়ে না বলে মুখে বলল, বাবা বললাম শাশুর কাছে আসতে, শাশু কোথায় মামনি? পিছনে থেকে সায়ন বলে উঠল। শাশু এইখানে। ইয়াস তাকিয়ে দেখল সায়ন 2 হাতে 2টা আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে মুচকে হাসছে। ইয়াস দ্রুত গিয়ে ওর কাছে থেকে একটা আইসক্রিম নিয়ে নিল, আরেকটা নিয়ে এসে সৃজনীকে দিল। সৃজনী আর ইয়াস দুজনে মিলে আইসক্রিম খাওয়া শুরু করলো। সায়ন সৃজনীর পাশে বসে বলল, শুধু আজকের জন্য বুঝছো, অতিরিক্ত গরম সেই জন্য এনে দিলাম, এই সময় এসব খেতে নেই। সৃজনী আইসক্রিম খেতে খেতে জবাব দিল, আমি কি করব বলো তো? তোমার ছেলে তো আইসক্রিম খাবে বলে পেটে কি করছে। সায়ন হতাশার শ্বাস ফেলল। প্রেগন্যান্সির পর থেকে এই মেয়ে তাকে এভাবেই এটা খাবো ওইটা খাবো বলে জ্বালাতন করে আসছে। বিয়ের শুরুতেই সৃজনী বাচ্চার জন্য ঝামেলা করত, তারও নাকি একটা ইয়াস চাই। তখন ম্যাচুরিটি আসেনি বলে সায়ন ধমকে ধামকে চুপ করে রেখেছে। এখন যখন দেখেছে মেয়েটা পরিপক্ক হয়ে যাচ্ছে, তখন বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কি দেখছো? সৃজনীর কথায় ধ্যান ভাঙল সায়নের। মুচকি হেসে বলল, বাবু আসার পর আমার বউটা অনেক গুলুমুলু হয়ে যাচ্ছে, অনেক কিউট লাগছে। সৃজনী মুখ ফুলিয়ে বলল, আগে বুঝেছিলাম না। সায়ন হেসে বলল, আমার বউ আমার কাছে সব থেকে বেশি সুন্দর। ভালোবাসার মানুষের কাছে তার প্রিয়তমা সৌন্দর্য দিনে দিনে বাড়ে, কমে না, বুঝছো? সৃজনী মুচকি হেসে জড়িয়ে ধরল সায়নকে। ভাবনা ছুটে চলেছে শোভার পিছনে। মেয়েটা দাঁড়াচ্ছেই না। দিনকে দিন যেন এর দুষ্টুমি আরও বাড়ছে। সব কিছু হয়েছে ওর বাপের জন্য। মেয়েটাকে আশকারা দিয়ে দিয়ে মাথায় উঠিয়েছে। শোভা দৌড়ে নিজের দাদির কাছে গেল। ওর দাদি নিজের 4 বছরের নাতনিকে কোলে নিয়ে মুচকি হাসল। ভাবনা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। মা, আপনার নাতনিকে বলুন খেয়ে নিতে, একটু পর মাইশার বাসায় যেতে হবে তো। শোভাকে কোলে নিতে চাইলে ও আরও চেপে ধরে নিজের দাদিকে। ভাবনা বলে, ঠিক আছে, তাহলে তোকে আমি নিব না, যাওয়ার সময় কান্না করলেও নিব না। সাথে সাথে মেয়েটার চোখগুলো ছলছল করে ওঠে। ওর দাদি নাতনির কান্না দেখে গলে গিয়ে বলে। ভাবনা বলল, এই যে আপনি আর বাবা দুজনে মিলে ওকে এভাবে বাঁচান, আর ওর বাবা আসলে তো কথাই নেই। ভাগ্যিস বাবা বাইরে কাজে গেছে, নইলে উনি সহ নিজের নাতনিকে প্যাম্পার করতে নেমে পড়তো। বলছি কি মা, এবার একটু থামুন, ওকে শাসন না করলে বিগড়ে যাবে। ভাবনার শাশুড়ি মুচকি হেসে বলল। শোভা মাথা নাড়ালো। ভাবনা দীর্ঘ নিঃশ্বাস ফেলে রেডি হতে চলে গেল। শাড়ি পরা শেষে দরজা খুলে প্রবেশ করলো সুরাজ। এসে সোজা বিছানায় শুয়ে পড়ল। ভাবনা খেপে গিয়ে বলল, তুমি শুয়ে পড়লে রাজ, যাও প্লিজ ফ্রেশ হয়ে নাও। সুরাজ মাথাটা উঁচু করে বলল, ফ্রেশ করিয়ে দাও। ভাবনা চোখ ছুটে ছুটে করে তাকিয়ে বলল, তুমি কি তোমার মেয়ের মতন হয়ে যাচ্ছ নাকি? মেয়ের কথা মনে পড়তেই সুরাজ উঠে বসে বলল, আমার মেয়ে কই? ওকে দেখলাম না কেন নিচে? ভাবনা বলল, মেয়ের জন্য এত চিন্তা, মেয়ের মাকে তো পাত্তাই দাও না। সুরাজ মুচকি হেসে জড়িয়ে ধরল ভাবনাকে। মেয়ের মা না থাকিলে মেয়ে আসতো কিভাবে? মেয়ের মা সবার আগে। ভাবনা হেসে বলল, অনেক হয়েছে, এবার যাও ফ্রেশ হয়ে নাও, শোভা ওর দাদুমণির কাছে। সুরাজ ভাবনার কপালে আদর দিয়ে চলে গেল ফ্রেশ হতে।
ব্যালকনিতে বসে আছে আনেশা আর তার 5 বছরের ছেলে অসীম। ছেলে তার বিভিন্ন কথা বলছে আর সে উত্তর দিচ্ছে। নিজের হুইল চেয়ার নিয়ে ওদের পাশে এসে বসলো সীমান্ত। সীমান্তকে দেখে মুচকি হেসে আনেশা বলল, তুমি উঠে গেছো ঘুম থেকে? দাঁড়াও, খাবার নিয়ে আসছি। যেতে হবে তো মাইশার বাসায়। সীমান্ত ছেলেকে আনেশার থেকে নিয়ে নিজের কোলে বসিয়ে বলল, খাই আর ঘুমাই, এছাড়া আর তো কোনো কাজ নেই আমার। চাকরি তো এখন তুমি নিজেই করো, আমার তো পাটাই অকাজু। আনেশা গাল ফুলিয়ে বলল, এইভাবে বলছো কেন তুমি? আমরা কেউ তোমাকে কিছু বলেছি? আপু, সিনহা, মা, বাবা সবাই তোমাকে সাপোর্ট করে, তবুও তুমি এইভাবে বলো? আমাদের কম কি আছে বলো? সীমান্ত বলল, আমাদের জন্যই তো আমি মানসিকভাবে ঠিক আছি। আমার খারাপ লাগে জানো, যখন দেখি তুমি একবার অসীমকে সামলাও আর একবার নিজের কলেজ। আনেশা বলল, আমি সারা জীবন তোমার পাশে থাকবো, ভালোবাসি তো। তুমি অকেজো হও আর যাই হও, দিন শেষে তোমার মধ্যে আমি যে শান্তি খুঁজে পাই, সেটা আর কে দিবে বলো? সীমান্ত হাসল। আজও নিজের নেওয়া সিদ্ধান্তের জন্য গর্ববোধ হয় তার। অন্য কোনো মেয়ে হলে এই অচল অবস্থায় ওকে রেখে চলে যেত, কিন্তু আনেশা সেই প্রথম দিন থেকে ওকে বলে আসছে, তোমার বেঁচে থাকাটাই আমার জন্য সব, আর কিছু লাগবে না। সীমান্ত বলল, তোমার কোনো পছন্দের মানুষ ছিল না? তুমি কিন্তু চাইলে তার সাথে সংসার করতে পারো নতুন করে। আনেশা প্রথমে রাগ করলেও পরে নিজেকে বুঝালো সীমান্ত নিজের অপারগতাকে মানতে পারেনি এখনো, তাই হয়তো এমন বলে মাঝে মাঝে। পছন্দের মানুষ অনেকেই হতে পারে, কিন্তু ভালোবাসার মানুষ একজনই হয়। হ্যাঁ, আমার তাইজিনকে একটু পছন্দ ছিল, কিন্তু সেটা পছন্দের মধ্যে সীমাবদ্ধ। ভালোবাসাটা তোমার জন্য বরাদ্দ। সীমান্ত মুচকি হাসলো। বউ তার কাছে কোনো কথা লুকায় না, এই জন্য তো সে আনেশাকে চোখ বুঝে বিশ্বাস করে। আনেশা আবার বলল, তুমি বসো, আমি খাবার আনছি। আনেশা যাওয়ার আগে সীমান্ত ওর হাত টেনে ধরলো, মুচকি হেসে বলল, থ্যাঙ্কস ইউ আমার পাশে থাকার জন্য। আনেশা মুচকি হেসে সীমান্তের কাছে এসে বলল, তুমি আমার স্বামী, সাথে বেস্ট ফ্রেন্ড। ফ্রেন্ডের মধ্যে নো সরি, নো থ্যাংক ইউ, বুঝেছো? আর কোনোদিন বলবে না, ওকে? সীমান্ত মাথা নাড়ালো। আনেশা চলে গেল। সীমান্ত ছেলের সাথে খেলতে লাগলো। মাইশা রেডি হয়ে এসে দেখলো ওয়াহিদ এসেছে আগে। ওয়াহিদকে দেখলে তার সত্যি ভীষণ খারাপ লাগে। ছেলেটা লেখালেখি করে এখনো বিয়ে করেনি, ভেবে রেখেছে আর নাকি বিয়ে করবে না। বিদেশে ছিল এতদিন, হয়তো লিপিকাকে ভোলার চেষ্টা। এমন না যে লিপিকা সুখে আছে। বিয়ে তার হয়েছিল, কিন্তু ওর ধর্ষণের কথাটা জানার পর থেকে ওকে তাড়িয়ে দেয় ওর শ্বশুরবাড়ির লোক। লিপিকা ওয়াহিদের কাছে ফিরে আসতে চেয়েছিল, কিন্তু ওয়াহিদ নেয়নি, বরং বিদেশে গিয়ে সবার সাথে কন্ট্যাক্ট অফ করে লেখালেখি শুরু করে। বেশ ভালো নাম কামিয়ে কিছুদিন হলো দেশে ফিরে এসেছে। আসলি তাহলে? আমি তো ভাবলাম আসবি না। ওয়াহিদ হাসলো। মাইশা আবার বলল, বিয়ে কবে করবি? ওয়াহিদ বলল, ভাবনার বিবাহিত হওয়ার পর আমার বিয়ে করার শখ মিটে গেছে। তুই যদি আগে বলতি ভাবনা আমাকে ভালোবাসে তাহলে হয়তো। মাইশা বলল, তোরা লিপিকার ভালোবাসা দেখে বলার সাহস পাইনি রে। আর ভাবনা চেয়েছিল তুই আগে ফিল কর, তারপর তুই চাইলে লিপিকে ফিরিয়ে নিতে পারিস। ওর ব্যাপারটা জানাজানি হওয়ার পর ওর আর বিয়ে হয়নি, এখনো মা বাবার সাথেই থাকে। ও আমাদের সাথে অবশ্য বেশি যোগাযোগ করে না, হয়তো নিজের অপরাধ বোধের জন্য। ওয়াহিদ বলল, একবার যে ছেড়ে চলে যায় লোভে পড়ে, সে যে দ্বিতীয়বার একই কাজ করবে না এর কি নিশ্চয়তা? না, আমি এইভাবে ভালো আছি নিজের বই নিয়ে। সেই সময় দরজা দিয়ে প্রবেশ করলো ভাবনা, সৌরাজ, আনেশা আর সীমান্ত, তাইজিন, কণা, ভাবনার মা আর বাবা। ভাবনার শ্বশুর শাশুড়ি, আনেশা শ্বশুর শাশুড়িকে ডেকেছিল মাইশা, কিন্তু ওনারা আসেননি। সবাই কালকে আসবে জানিয়েছেন। সিনহা আর সীমানা দেশে থাকে না, ওরা বিদেশে সেটেল। লিপিকা আসবে না এটা জানতো মাইশা, হয়তো অপরাধ বোধ থেকে। নিজের লোভের জন্য লজ্জিত হয়েই ও ওয়াহিদের সামনে আসে না। মাইশা গিয়ে ওদের সাথে কুশল বিনিময় করলো। কিছুক্ষণ পর ইরশাদ নামলে একসাথে সবাই মিলে কেক কাটতে যায়। মাইশা আর ইরশাদের অ্যানিভার্সারি বলে কথা। আয়োজন বেশ জাঁকজমক করেই করেছে ইরশাদ। মাইশা সবাইকে খেতে বসতে বললে তাইজিন ওদেরকে দাঁড়াতে বলল। তারপর কণার সামনে হাঁটু গেড়ে বসে একটা রিং হাতে নিয়ে বলল, আপনাকে বিয়ে করতে চাই, ভালোবাসা আপনাকে।
আপনার সাথে থাকবো বলেই আপনাকে 7 বছর সময় দিলাম নিজেকে মানিয়ে নেওয়ার। আপনি যেই রিসার্চ স্টোরির জব নিয়েছেন সেইখানে আমিও গিয়েছি আপনার সাথে থাকবো বলে। আপনি হয়তো আমার অনুভূতিগুলোকে জানাবেন, তবে আজ আমি নিজে থেকেই জানিয়ে দিলাম। আপনি কি রাজি হবেন? কণা অবাক হলো না। সে জানতো এই ছেলেটা তাকে পছন্দ করে, কিন্তু গুরুত্ব দেয়নি সে। রিশাদকে আগে বলতে চেয়েছিল, ভেবেছিল বলতে পারবে না, কিন্তু কাজের সূত্রে তাইজিনকে এত কাছ থেকে ওর জন্য এত কিছু করতে দেখে নিজেকে তাইজিনের প্রেমে পড়াতে আটকাতে পারেনি কণা। এতদিন আজকের দিনটার অপেক্ষা করছিল সে বলল, কিন্তু আমি তো তোমার থেকে 1 বছরের বড়। তাইজিন বলল, 1 বছরে কোনো যায় আসে না। আমি এতগুলো বছর আপনাকে সময় দিয়েছি শুধু হ্যাঁ শোনার জন্য। কণা মুচকি হেসে নিজের হাতটা বাড়িয়ে দিল আর মাথা নাড়ালো, অর্থাৎ সে রাজি। কণাকে আংটি পরাতেই ভাবনা বলল, তার মানে আমরা আবার বিয়ের দাওয়াত পাচ্ছি? সবাই একসাথে ইয়ে বলে উঠল। সবাই চলে গিয়েছে নিজেদের বাসায়। আকাশটা ভালো না, তাই মাইশা আর কাউকে আটকায়নি। বৃষ্টি আসবে বোধ হয়। মাইশা গিয়ে জানালার পাশে দাঁড়ালো। ইয়াস আজকে সায়নদের সাথে ঘুমাবে। এতক্ষণ বোধহয় ঘুমিয়েও গেছে। হুট করে মাইশা অনুভব করলো তার কোমরে ঠান্ডা হাতের স্পর্শ। মুচকে হাসলো মাইশা। এটা ঈশাদ ছাড়া কেউ না। মাইশা ঈশাদের হাতে হাত রেখে বলল, উদিতকে এবার ছেড়ে দাও। ঈশাদ মাইশার হাত ছাড়িয়ে নিল। রেগে গেল সে। চলে যেতে নিলে মাইশা ওর হাত টেনে ধরে বলল, রাগ কেন করছো? আমি ওর সাপোর্ট করছি না, খালি ওকে ছেড়ে দিতে বলছি। ঈশাদ বলল, ওই রাস্কেলরা যে বেঁচে আছে এটাই ওর ভাগ্য। তোমার বিপদে তোমার পাশে ছিল বলে ওকে আমি শুধু বন্দি করে রেখেছি। ও তোমায় ওর মনে বন্দি করেছে, আর আমি ওকে একটা ঘরে, যেইখানে না আছে কোনো জানালা আর না আছে পালানোর কোনো উপায়। মাইশা বলল, আমি জানি ও যা করেছে ঠিক করেনি, কিন্তু শাস্তিটা বেশি হয়ে গেল না? ঈশাদ মাইশার হাত ছাড়িয়ে নিয়ে শুয়ে পড়ল। মাইশা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ওর কাছে গিয়ে বসলো, বলল, আচ্ছা সরি, আর বলবো না উদিতের ব্যাপারে কিছু। রাগ করো না প্লিজ। ঈশাদ কথা বলল না। সেই সময় বাইরে ঝড়ো হাওয়া বইতে শুরু করলো। মাইশা গিয়ে জানালা বন্ধ করতে নিলে ঈশাদ উঠে ওর হাত ধরে আটকে দেয়। তারপর নিজের সাথে মাইশার হাত মিলিয়ে জানালার গ্রিল দিয়ে বাইরে বের করে বৃষ্টির ফোঁটা ছুঁয়ে দেয়। মাইশা হাসে। ঈশাদ বলে, বৃষ্টি দিয়ে শুরু, বৃষ্টি দিয়ে শেষ, আমাদের প্রেমটা এইভাবেই বেশ। মাইশা বলল, সত্যি এই বৃষ্টির দিনই তো আমাদের বিয়ে হয়েছিল, তারপর বিচ্ছেদ, তারপর আবার বিয়ে। সত্যি বৃষ্টিটা আমার জীবনে এক অন্যরকম ভালো লাগে তৈরি করে। ঈশাদ মাইশাকে নিজের দিকে ঘুরিয়ে বলল, এইভাবে সারা জীবন আমার পাশে থেকে আমাকে ভালোবেসো। আমি সারা জীবন তোমাকে আগলে রাখবো। এই চেনা অচেনার ভিড়ে হারিয়ে যেতে দিব না কোনোদিনও। ভালোবাসি। মাইশা ঈশাদকে জড়িয়ে ধরল শক্ত করে। ঈশাদের বুকে মুখ গুজে বলল, আমি আরো বেশি ভালোবাসি। ওদের চেনা অচেনার ভিড়ে হারিয়ে যাওয়া ভালোবাসার এইভাবে সমাপ্তি হলো। সমাপ্ত।